মেইন যেটা টপিক আজকে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এই যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা পড়বো, এখন এটা হচ্ছে আসলে গ্রামাটিক্যালি টার্ম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে আমরা কিসের পার্ট? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে আসলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস একটা পার্ট, অর্থাৎ যেখানে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস আমাদের পড়তে হবে। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস পড়তে গেলে আপনাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই আপনাদেরকে মানে 5টা জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এক নাম্বার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আপনাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। 2 নাম্বার হচ্ছে টেন্স, অর্থাৎ টেন্স রিলেটেড যে ভার্ব অর্থাৎ টেন্সের যে ভার্ব রিলেটেড আছে সেগুলা। 3 নাম্বার হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আর 4 নাম্বার হচ্ছে কন্ডিশনাল, আর 5 নাম্বার হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ। আমরা এখান থেকে খেয়াল করেন, আমরা এখান থেকে আজকে পড়বো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর আগামী ক্লাসে আমরা টেন্স এবং নন ফাইনাইট ভার্বের রিলেটেড গুলা পড়বো। আর কন্ডিশনাল আমাদের কিন্তু আলাদা একটা ক্লাসই আছে, আর ভয়েস নিয়েও তো আলাদা ক্লাস আছে। তাহলে আমরা কি করব? আমরা এটা পড়বো আজকে, আর এগুলো আমরা আলাদা আলাদা ক্লাসে পড়বো। অর্থাৎ এই 4টা পার্ট আমরা 3টা ক্লাসে শেষ করবো। ক্লিয়ার? তাহলে রাইট ফর্ম অফ ভার্বস এর একটা অংশ হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এখন আমরা কিন্তু বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে বললাম, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আসলে কি বুঝি? ঠিক আছে, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে যেটা বুঝি, দেখেন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা ধরেন একজন ব্যক্তির সাথে অর্থাৎ প্রথম ব্যক্তির সাথে দ্বিতীয় ব্যক্তির সম্পর্ক হতে গেলে অবশ্যই একটা এগ্রিমেন্ট লাগবে, ঠিক আছে? বা আপনি সম্পত্তি কিনতে গেলেন বা যে কোনো যত দুই পক্ষের মধ্যে যদি কোনো কিছু করতে গেলে আপনাকে অবশ্যই কি লাগবে? একটা এগ্রিমেন্ট কিন্তু আপনার লাগবে। তাহলে এগ্রিমেন্ট না হলে কখনোই কিন্তু একসাথে কিন্তু থাকা যাবে না। তাহলে এগ্রিমেন্ট করতে গেলে যেমন বিয়ে শাদী তো যদি বলেন, তাহলে আপনারা কিন্তু কি করেন? একটা কিন্তু এগ্রিমেন্ট অর্থাৎ একটা জায়গায় কিন্তু আপনারা কিন্তু সাইন করেন। সাইন করা মানে কি? সেটাও কিন্তু এক ধরনের এগ্রিমেন্ট, ঠিক আছে? আবার ডিভোর্স নিতে গেলেও কিন্তু আমাদের কি করতে হয়? দুইজনের মধ্যে এগ্রিমেন্ট হতে হয়, মানে দুইজনের মধ্যে দুইজন যদি এগ্রি থাকেন তখন কিন্তু ডিভোর্সটা সহজে করা যায়। তাহলে এই যে দেখেন আমরা এই দুইটার মধ্যে অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে এগ্রিমেন্টটা হয় সেটার নামে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সহজভাবে বললে হবে সাবজেক্টের উপর নির্ভর করে আমরা যদি ভার্ব নির্ধারণ করি তাহলে সেটাই হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা এখন প্রথম রুলস যেটা, সেই প্রথম রুলসটা আমরা একটু করে পড়ে আসি আজকে কিন্তু মোটামুটি। তাহলে আমরা এখন প্রথম যে রুলস সেই রুলসটাতে আমরা যদি দেখি, তাহলে খেয়াল করেন আমাদের প্রথম যে রুলস লেখা আছে দেখেন, সাবজেক্ট দুইটা দাগ আছে, সেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, ভার্ব সিঙ্গুলার ভার্ব প্লুরাল ফর্ম। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারি? আমরা এখান থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। আমি আবার বলছি, সাবজেক্টের সিঙ্গুলার প্লুরাল হলেও ভার্বের কিন্তু কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না, ঠিক আছে? আমি এর আগেও সেম কথা বলছিলাম, আবার বলছি, সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু মনে রাখি সেটা হচ্ছে ভার্বের সাথে অর্থাৎ ভার্ব প্লাস ইএস বা এস, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যোগ করলে আমরা অনেকে কিন্তু প্লুরাল হিসাব করি। অর্থাৎ ভার্বের প্লুরাল মানে হচ্ছে এস বাই এস যোগ করা। মাথা রাখবেন, ভার্বের এস বাই এস যোগ করলে কিন্তু সেটা কিন্তু কখনোই কিন্তু প্লুরাল হিসাব করবেন না, ঠিক আছে? ভার্বের এস বাই এস যোগ করে আমরা কখন, যদি সেন্টেন্সটা যদি কি হয়, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, প্লুরাল নাম্বার কিন্তু না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই, অর্থাৎ এই দুইটা কন্ডিশন আপনার কি হলে ফিল আপ করলেই শুধুমাত্র আমরা ভার্বের সাথে এস বাই এস করি। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই শুধুমাত্র ভার্বের সাথে এস বাই এস করি। তার মানে মাথা রাখবেন যে ভার্বের এস বাই এস যোগ করলে কিন্তু সেটা কখনোই কিন্তু প্লুরাল হয় না, ঠিক আছে? আপনারা যদি পাশে যদি উদাহরণগুলো যদি একটু দেখেন তাহলে খেয়াল করেন, এখানে লেখা আছে আই ডু ইট, ইউ ডু ইট, হি ডাজ ইট, ঠিক আছে? তো হচ্ছে দে ডু ইট আছে না? তাহলে এখানে দেখেন আই ডু ইট, তাহলে আই ডু ইট। এখন দেখেন আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা আমরা প্রথম ক্লাসে দেখছি নাম্বার এবং পারসনের ক্ষেত্রে। তারপর হচ্ছে ইউ ডু ইট, একই জিনিস, ইউ ডু ইট। আবার যদি বলি হি ডাজ ইট, এখন এখানে ডাজ কেন বসাইলাম? কারণ আমরা একটু আগে বললাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে শুধুমাত্র তার সাথে কি হয়? অ্যাজ বাই এর যোগ হয়, ঠিক আছে? আর দে হলে তা আমরা ডু বসাই। তাহলে দেখেন তো, আমরা একটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ছিল ডু বসাইছি, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দুটো একই, সেখানে ডু বসাইছি। থার্ড পারসনে শুধুমাত্র কি বলছে? ডাল বসাইছি, দের ক্ষেত্রে ডু বসাইছি। তো দেখেন তো, যারা এভাবে মনে রাখেন ভার্বের সাথে এস বাই এর যোগ মানে হচ্ছে প্লুরাল, এটা অবশ্যই আপনারা ভুল শিখেন বা ভুল শিখে আসছেন বা ভুল মনে রাখছেন, ঠিক আছে? তাহলে মাথা রাখবেন ভার্বের কখনো সিঙ্গুলার প্লুরাল হয় না,
শুধুমাত্র নাউনের বা প্রনাউনের সিঙ্গুলার প্লুরাল হয়। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম যে রুলস সেটা হচ্ছে সাবজেক্ট অফ এগ্রিমেন্ট আসলে কি সেটা বোঝানোর জন্য এই রুলসটা করানো। তাহলে সাবজেক্টের উপর ভিত্তি করে আমার ভার্বটাকে নির্ধারণ হচ্ছে। এই যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব নির্ধারণ হচ্ছে, অর্থাৎ থার্ড পারসন হলে অ্যাজ বাই যোগ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বেসিক রুলস। এখন আমরা যাবো হচ্ছে আমাদের এই সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, অর্থাৎ এই প্রথম রুলসটাকে আমরা বেস করে আমরা যাব হচ্ছে এখন আমাদের অন্যান্য রুলস গুলাতে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি দেখি আমাদের পরের রুলসটা যদি আমরা যদি দেখি, তাহলে খেয়াল করেন আমাদের এখানে আছে কি পরের রুলসটা আপনারা একটু দেখেন। সেটা হচ্ছে এন্ড এর বিভিন্ন নিয়মগুলো। সাধারণত এন্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রনাউনকে একত্রে প্লুরাল সাবজেক্ট ধরা হয় এবং এদের পরে ভার্ব প্লুরাল হয়। ঠিক আছে, বাদ দেন এসব কথাবার্তা। আমরা দেখি তাহলে আমরা একটু যদি লিখি, ধরেন করিম, আমরা গো লিখবো না গোজ লিখবো, কারণ গোজ লিখবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে গোজ টু কলেজ, আমরা জাস্ট সিম্পল উদাহরণ দিচ্ছি। তাহলে করিম গোজ টু কলেজ। এখন গোজ কেন লিখলাম, কারণ এখানে করিম হচ্ছে কি একজন ব্যক্তি। এখন আমরা যদি সেখানে যদি আমরা যদি লিখতাম করিম অ্যান্ড রহিম, তাহলে আমাদের যে রুলসটা ছিল সেটা হচ্ছে কি অ্যান্ড দ্বারা যদি দুটি নাউন যদি যুক্ত হয় তাহলে ভার্ব প্লুরাল হয়, তাহলে গো টু কলেজ। ঠিক আছে, তাহলে এখানে করিম এবং রহিম দুজন ব্যক্তি, অর্থাৎ একাধিক ব্যক্তি হয়ে গেছে, সেটা আমরা কি বসাবো এখানে, আমরা এখানে গো বসাবো, গোস আর বসাবো না। ক্লিয়ার? তাহলে এখানে আমরা যদি উদাহরণটা দেখি, রহিম এন্ড করিম ইজ অবলিক আর টু ব্রাদার্স, তাহলে এখানে কি হবে, রহিম এবং করিম দুইজন, এন্ড দ্বারা দুই বা ততোধিক নাউন যদি যুক্ত হয় তাহলে সেটা প্লুরাল সাবজেক্ট হয়, সেটা ভার্ব প্লুরাল ধরতে হয় বলছি। তাহলে এখানে রহিম এবং করিম দুইজন আলাদা আলাদা ব্যক্তি এবং সেটা এন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে এন্ড দ্বারা যদি দুটো নাউন যুক্ত হয় ভার্ব অল টাইম প্লুরাল হবে। তাহলে এখানে যে উদাহরণটা দেখতেছেন সেখানে অবশ্যই কি হবে, আর হবে, ইজ হবে না। ঠিক আছে, যদি একজন থাকতো তাহলে আমরা ইজ, আর একজন থাকলে তো টু ব্রাদার্স বলা যেত না, বলা যেত না রহিম ইজ টু ব্রাদার্স বলা যেত না। ঠিক আছে, বুঝতে পারছেন? রহিম হ্যাজ টু ব্রাদার্স বলা যেত। ক্লিয়ার? তাহলে আমরা এখন আমাদের পরের রুলসটা আমরা যাই, 3 নাম্বার রুলস। এখন আমরা যা করব সেটা হচ্ছে এন্ড দ্বারা রুলস গুলো। ঠিক আছে, এখন 3 নাম্বার রুলস আপনারা খেয়াল করেন। 3 নাম্বার রুলসে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত হলে এবং দুটির পূর্বে যদি দি বসলে দুজন ব্যক্তিকে নির্দেশ করে, আর দুজন ব্যক্তিকে নির্দেশ করে বিধায় ভার্ব প্লুরাল হয়। তাহলে দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার কলেজ ওয়াজ অবলিক ওয়্যার প্রেজেন্ট। আমি জাস্ট একটু এই জায়গাটা আপনাদেরকে একটু জিনিস বলি। কালকে আমরা যখন পড়ছিলাম রিপিটেশন অফ আর্টিকেলস পড়ছিলাম, মনে আছে? কারণ আমরা করছিলাম এরকম ড্যাশ হেডমাস্টার, তখন বলছিলাম আমি পরের ক্লাসে অর্থাৎ সাবজেক্ট এগ্রিমেন্টের ক্লাসে আমরা কিন্তু এখানে কিন্তু এই রুলসটা কিন্তু পড়বো। ঠিক আছে, তখন আমরা বলছিলাম তাহলে দা হেডমাস্টার অর্থাৎ হেডমাস্টার এন্ড ড্যাশ সেক্রেটারি, ঠিক আছে, ওয়াজ অবলিক ওয়্যার প্রেজেন্ট ধরলাম। তাহলে এখানে খেয়াল করেন আমরা গতদিন দেখছিলাম যদি দুটির পূর্বে যদি দি থাকে তাহলে দুজনকে নির্দেশ করে বলছিলাম, তাহলে দা হেডমাস্টার এবং দা সেক্রেটারি দুজনকে নির্দেশ করে আমাদের কি করতে হবে, ভার্ব প্লুরাল করতে হবে, ওয়্যার করব। ঠিক আছে, পরের রুলস আমরা গিয়ে পরে আমরা একবারে বুঝে দিচ্ছি। তাহলে আমরা যখন দুটি নাউন এন্ড দ্বারা যুক্ত থাকলে এবং দুটির পূর্বে যদি দি থাকে তাহলে দুজনকে নির্দেশ করে, কারণ যিনি হেডমাস্টার তিনি কিন্তু সেক্রেটারি না, এখানে হেডমাস্টার একজন, সেক্রেটারি আরেকজন, কারণ দুটোর আগে কি আছে, আর্টিকেল আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ভার্ব করব প্লুরাল। এখন পরের রুলসে গিয়ে যেটা পড়বেন আমি একটু করে বলে দিই, সেটা হচ্ছে দেখেন যদি দুটো নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয় এবং শুধু প্রথমটার পূর্বে যদি দি থাকে অর্থাৎ আর্টিকেল থাকে এবং পরেরটাতে যদি কিছু না হয় তাহলে সেখানে একজনকে নির্দেশ করবে, আর একজনকে নির্দেশ করবে বিধায় ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ক্লিয়ার? তাহলে আমরা একটু উদাহরণটা দেখে আসি, মানে রুলসটা দেখে আসি, পরের রুলসটা। তাহলে 3 নাম্বার গেল, এখন 4 নাম্বারটা খেলো। 4 নাম্বারে দেখেন এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত হলে যদি প্রথমটির পূর্বে দি থাকে, এই যে একটু আগে যেটা বললাম, তাহলে একজন ব্যক্তিকে নির্দেশ করে, আর একজন ব্যক্তিকে নির্দেশ করে বলে ভার্ব সিঙ্গুলার হয়। তারপরে এখানে দেখেন দা ম্যাজিস্ট্রেট এন্ড জাজ ওয়াজ অবলিক ওয়্যার প্রেজেন্ট, তাহলে এখানে কি হবে, দা ম্যাজিস্ট্রেট যিনি ম্যাজিস্ট্রেট তিনিই জাজ, অর্থাৎ যিনি জজ তিনি সাহেব বলি না আমরা, এখানে হচ্ছে একজন ব্যক্তিকে বোঝাচ্ছেন, কারণ ম্যাজিস্ট্রেট যিনি তিনিই জজ। বুঝতে পারছেন? তাহলে এখানে হবে ওয়াজ প্রেজেন্ট। তাহলে আমাদের 4 নাম্বার রুলস গেল। এখন হচ্ছে আমাদের 5 নাম্বার যে রুলস। 5 নাম্বার রুলসটা হচ্ছে এন্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একই বস্তু বা একই ভাব নির্দেশ করে তবে সাবজেক্ট ও ভার্ব উভয়টি সিঙ্গুলার হবে। এই ধরনের নাউন গুলো হলো যেমন ধরেন জনসন এন্ড জনসন, হেড এন্ড শোল্ডার, তারপর প্রক্টর এন্ড গাম্বল, ব্যানসন এন্ড হেজ, তারপর হচ্ছে ব্রেড এন্ড বাটার, টাইম এন্ড টাইড,
টম এন্ড জেরি, রোমিও এন্ড জুলিয়েট, তারপর হচ্ছে আপনার ইস্টার্ন ইন্ডিয়া, সুপ এন্ড সালাদ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমি একটু করে বুঝাই। তাহলে এই রুলসটা অর্থাৎ 5 নাম্বার যে রুলস, সে 5 নাম্বার রুলস যদি আমরা যদি দেখি, আমরা এখানে দেখতেছি এন্ড দ্বারা যদি দুটো নাউন যদি যুক্ত হয় এবং দুটি যদি একক ভাব বোঝায়, ঠিক আছে, একক ভাব বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা সেগুলোকে ভার্ব সিঙ্গুলার অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে কাজ করব। তাহলে এই জায়গায় আমরা যদি দেখি, তাহলে দেখেন আমরা আবার যদি একটু দেখি, তাহলে এখানে শব্দ যেগুলো আছে, আমি এখান থেকে একটা শব্দ নিচ্ছি, সেটা হচ্ছে টম এন্ড জেরি, কারণ টম এন্ড জেরি কিন্তু আমাদের সবার কাছে কিন্তু মানে পপুলার। তাহলে আমরা যদি লিখি এখানে টম and Jerry is oblique are a favorite cartoon, ধরেন, ঠিক আছে, এটা একটা একটা লাইন লিখলাম, টম এন্ড জেরি ইজ অবলিক আর আ ফেভারিট কার্টুন। এখন লিখলাম টম এন্ড জেরি ইজ অবলিক আর টু পপুলার ক্যারেক্টার। তাহলে এখন দেখেন দুটো সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট হিসেবে কি আছে, দুটো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কিন্তু টম এন্ড জেরি আছে। তাহলে টম এন্ড জেরি থাকলে আমার টম এন্ড জেরি কিন্তু এখানে যেটা বললাম সেটা হচ্ছে এন্ড যুক্ত সাবজেক্ট, এন্ড যুক্ত সাবজেক্ট হলেও সেক্ষেত্রে দুটো মিলে যদি একটা ভাব বোঝাই অর্থাৎ একক ভাব প্রকাশ করলে সেখানে আমরা ভার্ব সিঙ্গুলার বলছি। আর তাহলে আলাদা আলাদা যদি বুঝে আলাদা আলাদা ভার্ব প্লুরাল হবে, তাহলে একক থাকবে না। টম এন্ড জেরি ইজ অবলিক আর আ ফেভারিট কার্টুন, তাহলে এখানে কি বুঝেছে, টম এন্ড জেরি বলতে আসলে দুটা ক্যারেক্টারকে বোঝায় না, এখানে কি বুঝেছে, কার্টুনের নামকে বুঝেছে। অর্থাৎ এখানে টম এন্ড জেরি পুরোটা হচ্ছে একটা নাম, তাহলে একক ভাব মানে হচ্ছে কার্টুনের একটা নাম, সেজন্য এখানে হবে ইজ। ক্লিয়ার? এখন বললাম টম এন্ড জেরি ইজ অবলিক আর টু পপুলার ক্যারেক্টার্স, তাহলে এখানে দেখেন তো টম এন্ড জেরি এখন কিন্তু আলাদা আলাদা দুটো ক্যারেক্টারের কথা বলছে, ক্যারেক্টার্স হবে, ঠিক আছে, আলাদা আলাদা দুটো ক্যারেক্টারের কথা বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, টম এন্ড জেরি কিন্তু একক বোঝাচ্ছেন, তখন আলাদা বোঝাচ্ছি বলে প্লুরাল করবো। এতটুকু ক্লিয়ার? তাহলে এই জায়গায় তাহলে এখানে আমরা যে শব্দগুলো আমরা এখন দেখতেছি এই জায়গার মধ্যে, তার স্ক্রিনে যে শব্দগুলো আমরা দেখতেছি, রোমিও এন্ড জুলিয়েট, ইস্টার্ন ইন্ডিয়া, সুপ এন্ড সালাদ, প্রক্টর এন্ড গাম্বল, এগুলো যদি একক ভাব বুঝাই তখনই আমরা ভার্ব সিঙ্গুলার করবো, কিন্তু আলাদা আলাদা বুঝলে সেগুলো কিন্তু আমরা প্লুরাল করবো। এখন জনসন এন্ড জনসন হচ্ছে জনসন কোম্পানির নাম, হেড এন্ড শোল্ডার তো আপনারা জানেন শ্যাম্পু কোম্পানির নাম, প্রক্টর এন্ড গাম্বল হচ্ছে একটা হচ্ছে কি ওই যে মানে কার্ট কার্ট কোম্পানির নাম, ব্যানসন এন্ড হেডস হচ্ছে সিগারেট কোম্পানির নাম। ঠিক আছে, এই ব্রেড এন্ড বাটারটা একটু করে বলি। ব্রেড এন্ড বাটার মানে হচ্ছে খাবারের নাম যদিও বা বুঝাই, কিন্তু এখানে আসলে ব্রেড এন্ড বাটার হচ্ছে একটা ফ্রেজ। ঠিক আছে, ব্রেড এন্ড বাটার, তাহলে ব্রেড এন্ড বাটার, তাহলে ব্রেড এন্ড বাটার মানে হচ্ছে আসলে জীবিকা, ব্রেড এন্ড বাটার মানে হচ্ছে জীবিকা, তার মানে একক ভাব বোঝাই। আর আলাদা আলাদা ব্রেড এন্ড বাটার যদি আলাদা আলাদা হবে তাহলে ভার্ব প্লুরাল হবে, আর যদি একসাথে বোঝায় তাহলে হচ্ছে ভার্ব সিঙ্গুলার হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যেটা গেল সেটা হচ্ছে এন্ড দ্বারা যুক্ত দুটি নাউন হলে সেক্ষেত্রে আমরা সেগুলোকে একক ভাব বুঝলে আমরা কি করবো, একক ভাব বুঝলে আমরা সিঙ্গুলার করব, আর যদি আলাদা আলাদা হয় তাহলে প্লুরাল করব। ক্লিয়ার? যেমন এখানে লেখা আছে স্লো এন্ড স্টেডি উইন অথবা উইন্স দ্য রেস, তাহলে কি হবে, উইন্স দ্য রেস হবে। ঠিক আছে, তাহলে আমি আবার একটু করে বলছি, সেটা হচ্ছে দেখেন সাবজেক্ট, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আমরা এতক্ষণ যে চারটা রুলস বা পাঁচটা রুলস যেগুলো করলাম সেখানে খেয়াল করেন, সেখানে কিন্তু আমাদের সাবজেক্টের উপরে কিন্তু ভার্ব নির্ধারণ করতেছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হচ্ছে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হচ্ছে। ঠিক আছে, তারপরে খেয়াল করেন আমাদের পরের রুলস হচ্ছে দেখেন এখানে একটা হেডিং দিবেন আপনারা, মানে ক্লাসটা এখন লিখতে পারবো না যদিও বা, কিন্তু পরে যখন আপনারা যখন লিখবেন তখন কিন্তু আপনারা হেডিং আলাদা হেডিং দিয়ে লিখবেন। সেটা হচ্ছে প্রথমটা ছিল হচ্ছে এন্ড যুক্ত সাবজেক্ট, অর্থাৎ এন্ড যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে নিয়ম, আর এখন হচ্ছে প্রিপজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে নিয়ম। অর্থাৎ প্রিপজিশন যদি কোনো সাবজেক্টে যদি বসে তাহলে প্রিপজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে আমাদেরকে কি কি হিসাব করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি করি তাহলে হচ্ছে প্রিপজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রথম যে নিয়ম, সেই নিয়মটা কিন্তু অনেকেই কিন্তু এই নিয়মে কিন্তু অনেক জায়গায় কিন্তু ভুল করে। কোন জায়গায় ভুল করে সেটা আমরা একটু পরে বলছি, আপনারা এই জিনিসটা একটু করে দেখেন। এখানে লেখা আছে বাক্যের শুরুতে শতকরা বা 50% বা 80% এভাবে থাকবে, ভগ্নাংশ 1/3 2/3, তারপর হচ্ছে অল অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ, হাফ অফ, রেস্ট অফ, বোথ অফ, তারপর হচ্ছে মেনি অফ, এ লট অফ, সাম অফ ইত্যাদি থাকলে তাদের পরবর্তী নাউন প্রনাউন যে ভার্ব নির্ধারণ হয়। আপনারা এভাবে লিখতে যাবেন না, আপনারা লিখবেন হচ্ছে আমি যেভাবে লিখতেছি সেভাবে।
আমরা কি কি শব্দ দেখলাম? আমরা শব্দগুলো দেখলাম হচ্ছে এখানে প্রথম হচ্ছে আপনার কি শতকরা, শতকরা যেমন ধরেন 50%, 60% যা আছে। তারপর হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? তারপর হচ্ছে ভগ্নাংশ, যেমন ধরেন আমরা যদি লিখি 1/3, 1/3, তারপর হচ্ছে 2/3, ঠিক আছে? আমরা এভাবে লিখি। তারপর হচ্ছে আপনার মোস্ট, অল, সাম, মেজরিটি, মাইনরিটি, তারপর হচ্ছে আপনার রেস্ট অফ, বোথ অফ, যা আছে আর কি শব্দগুলো লিখে নিতে হবে, বাকি সব নিচে নিচে লিখবেন। তারপরে এখানে একটা থার্ড ব্র্যাকেট শেষ করবেন, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিবেন। এখানে লিখবেন হচ্ছে প্লাস, একটা বড় করে লিখবেন অফ। তার মানে কি, এই যে পার্সেন্টেজ লিখবেন, প্লাস হচ্ছে ভগ্নাংশ, তারপর অফ, তারপর হচ্ছে মোস্ট অফ, অল অফ, সাম অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ, রেস্ট অফ, বোথ অফ, ঠিক আছে? এই জিনিসগুলা। তাহলে অফ প্লাস, এখানে একটা নাউন লিখবেন। এখন নাউন লিখে দুইটা অ্যান্টেনা টানবেন, অ্যান্টেনা টেনে, তাহলে নাউন যদি কি হয়, সিঙ্গুলার হয়, নাউন যদি সিঙ্গুলার হয় আর নাউন যদি প্লুরাল হয়, তাহলে নাউন সিঙ্গুলার হলে মাথায় রাখবেন ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে? আর নাউন প্লুরাল মানে হচ্ছে ভার্ব প্লুরাল। ক্লিয়ার? তাহলে এইভাবে আপনারা লিখলে আপনাদের কিন্তু মাথায় থাকবে ভালো। তাহলে শতকরা, ভগ্নাংশ, মোস্ট, অল, সাম, মেজরিটি, মাইনরিটি, রেস্ট, বোথ, ঠিক আছে? এদের পরে একটা যদি অফ থাকে, তাহলে আমরা যেটা করব, এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, অফ থাকলে এই অফ এর পরবর্তী নাউনটার উপর নির্ভর করবে ভার্বটা কি হবে, এগুলোর উপর না। অর্থাৎ প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট থাকলে এখানে দুইটা রুলস পড়বো। তো দুইটা রুলসে আমরা প্রথম রুলস হচ্ছে প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট, ঠিক আছে? কিন্তু এই শব্দগুলো যদি থাকে প্রিপোজিশনের আগে, তাহলে আমরা কি করব, পরের নাউন অনুযায়ী করবো। তাহলে পরের নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, পরের নাউনটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল। বুঝতে পারছেন? তাহলে এই শব্দগুলো মাথায় রাখবেন। এখানে যে জিনিসটা সাধারণত ভুল হয়, ঠিক আছে, যেটা একটু পরে বলতেছি। তাহলে বুঝতে পারছেন এখন যে প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট আমি মুছে দিচ্ছি, আমি উদাহরণে চলে যাচ্ছি। তাহলে উদাহরণে যদি যাই, তাহলে যেটা করব সেটা হচ্ছে, প্রথমত আমরা এখানে দেখি, যেমন ধরেন 50% অফ, 50% অফ ফার্নিচার অবলিক ফার্নিচার্স, 50% of furniture or furnitures have, has oblique have been sold, ঠিক আছে? তাহলে আমরা যদি লিখি তাহলে হচ্ছে 50% of furniture or furnitures has oblique have been sold, এটা একটা গেল। তারপর লিখবো হচ্ছে আমরা এরকম 1/3 of the roads is oblique are broken, ঠিক আছে? তারপর আমরা যদি লিখি most of the cattle is oblique are grazing, ঠিক আছে? তাহলে এখানে আমরা মোস্ট অফ, অল অফ যা লিখি, আমার যেটা বোঝানো দরকার সেটা হচ্ছে এখানে শতকরা আছে, অর্থাৎ পার্সেন্টেজ আছে, ভগ্নাংশ আছে, ওই মোস্ট, সাম, অল যেখানে যা হয় ওই শব্দগুলো থাকুক। তাহলে দেখেন তো সবগুলোর পর একটা একটা করে অফ আছে না? তাহলে পরে একটা নাউন আছে না? এখানে নাউন আছে, এখানেও নাউন আছে, এখানে নাউন আছে। ক্লিয়ার? তাহলে আমাদের এই 50%, 1/3, মোস্ট অফ এগুলোর উপর না, আমাদের দরকার হচ্ছে কি, অর্থাৎ ওই শব্দগুলো যেহেতু আছে প্রিপোজিশনের আগে, সেটা আমাদের পরের নাউনটার উপর নির্ভর করবো। পরের নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, পরের নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখন প্রশ্ন হচ্ছে এখানে ফার্নিচার হবে নাকি ফার্নিচার্স হবে? তাহলে এখানে কিছু শব্দ আছে, অর্থাৎ কিছু শব্দ আছে যেমন সিনারি, লাগেজ, ব্যাগেজ, তারপর হচ্ছে ইনফরমেশন, তারপর হচ্ছে ফার্নিচার, ঠিক আছে? এই জাতীয় শব্দগুলো সাধারণত প্লুরাল হয় না, অর্থাৎ এস বাই এর যোগ হয় না, নাউনের সাথে এস বাই এর যোগ হবে না, এটা অল টাইম সিঙ্গুলার, এগুলো নিত্য সিঙ্গুলার। তাহলে সেগুলো নিত্য সিঙ্গুলার, তাহলে এখানে ফার্নিচার্স হবে না, ফার্নিচার হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে প্রথম পেলাম ফার্নিচার হবে, কারণ এগুলো, এই শব্দগুলোর সাথে আমরা কি হয় না, এস বাই এর যোগ হয় না। ক্লিয়ার? তারপর হচ্ছে তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা কি করবো, হ্যাভ হবে না হ্যাজ হবে, তাহলে আমরা এখানে অবশ্যই হ্যাজ করবো। বুঝতে পারছেন? এখন হচ্ছে 1/3 অফ দা রোডস। এখন দেখেন তো এই রোড শব্দটা কিন্তু আবার প্লুরাল ফর্ম,
যেহেতু এখানে প্লুরাল, সেটা আমরা এখানে কি বসাবো, আর ব্রোকেন বসাবো। কিন্তু প্যাচটা কোন জায়গায় লাগে একটু করে আমি বলি। যখন আপনাদের যখন কারেকশন দিবে, কারেকশনে সাধারণত এই ধরনের একটা মানে অপশন যদি থাকে, তাহলে অপশন এইভাবে একটা করবে, 1/3 আছে না, তাহলে মাথা রাখবেন এখানে আমি নিচে লিখি জিনিসটা, 1 যদি থাকে কোন সংখ্যাকে, তাহলে সেটা অবশ্যই সিঙ্গুলারে লিখবেন, এখানে কখনোই থার্ডস হবে না, তাহলে 1/3 হবে, ঠিক আছে। কিন্তু 1 ব্যতীত যদি অন্য কোনো যদি সংখ্যা থাকে, সেখানে অবশ্যই সেটার সাথে পরবর্তী সংখ্যার সাথে অবশ্যই কি করতে হবে, আপনাকে কি করতে হবে, পরবর্তী সংখ্যার সাথে অবশ্যই অ্যাসবাইস যোগ করতে হবে। যেমন আপনি যদি লিখেন 2/3 তো লিখলাম, তারপর হচ্ছে ধরেন 3/4, ঠিক আছে, তখন আপনাকে অ্যাস যোগ করতে হবে এখানে। কিন্তু 1 থাকলে সেখানে অ্যাস যোগ করার দরকার নেই। যখন আপনাদের কারেকশন যখন করাবো, তখন কিন্তু আপনাদের কিন্তু এই ধরনের অপশন থাকবে, মাথা রাখেন। অপশন মানে কি, তাহলে 1 এর সাথে অ্যাস যোগ করে দিবে, 2 এর সাথে অ্যাস ছাড়া যোগ করে অ্যাস ছাড়া দিবে, এভাবে দিবে। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু একটু প্যান্সগুলো একটু খেয়াল করিয়েন। আর রাইট ফর্ম অফ ভার্বস বা সাবজেক্ট এগ্রিমেন্ট বলেন বা রাইট ফর্ম অফ ভার্বস বলেন, সবগুলো কিন্তু আপনার কারেকশনের জন্য ইম্পর্টেন্ট, মানে এই জিনিসগুলো কিন্তু কারেকশনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে 1/3 অফ দ্য রোডস, তাহলে এটা প্লুরাল, সেটা আমরা আর করছি। মোস্ট অফ দ্য ক্যাটল, এখন কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে দেখতে মনে হয় সিঙ্গুলার, আসলে সেগুলো হচ্ছে প্লুরাল ফর্ম। অন্যতম একটা শব্দ হচ্ছে ক্যাটল। ক্যাটল শব্দটা কিন্তু প্লুরাল ফর্ম, যদি মনে হয় সিঙ্গুলার কিন্তু আসলে এটা প্লুরাল ফর্ম। তাহলে যেহেতু এটা প্লুরাল, তাহলে ভার্ব হবে কি প্লুরাল, তারা আর গ্রেজিং হবে। বুঝতে পারছেন? তাহলে এই রুলসটা যদি বুঝতে পারেন, এর পরের রুলসটা একদম ইজি। তাহলে এখানে আমি আবার রিপিট করতেছি, প্রিপোজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে যদি প্রিপোজিশনের আগে যদি কি থাকে, ভগ্নাংশ থাকে, পার্সেন্টেজ, তারপর হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকে, মোস্ট, সাম, অল, মেজরিটি, মাইনরিটি, রেস্ট, বোথ, এই শব্দগুলো থাকে, তাহলে পরের নাউন অনুযায়ী আমাদেরকে করতে হবে। ঠিক আছে, আশা করি আপনাদের এই 6 নম্বর রুলসটা কিন্তু আশা করি বুঝতে পারছেন। তাহলে পরের রুলস যেটা, এটাও কিন্তু প্রিপোজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে। তাহলে পরের রুলসটা আমরা একটু করে দেখি। পরের রুলসটা দেখেন তো আপনার 7 নম্বরে, আগের নিয়মের শব্দগুলো ব্যতীত ইংরেজি ভাষার প্রায় সকল প্রিপোজিশন যুক্ত ফ্রেজ বা সেন্টেন্স সাবজেক্টের আগের নাউন প্রনাউন অনুযায়ী ভার্ব বসে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখেন তো এখানে আমরা যদি একটা যদি সেন্টেন্স লিখি, যেমন ধরেন দা কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ইজ অবলিক আর, ধরেন গুড। ঠিক আছে, তারপর আর একটা জিনিস লিখি, সেটা হচ্ছে দা কোয়ালিটিস অফ ম্যাঙ্গোস ইজ অবলিক আর গুড। তাহলে দেখেন তো দুটোই কিন্তু প্রায় একই। এখন প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট, আমরা সাবজেক্ট আমরা আইডেন্টিফাই করতে জানি আগে থেকেই, যে ভার্বের আগ পর্যন্ত যা থাকবে তা সাবজেক্ট, প্রথম ক্লাসে বলছিলাম। তাহলে হচ্ছে কি দ্বিতীয় ক্লাসে বলছিলাম, প্রথম ক্লাসে না। তাহলে দেখেন এখানে ম্যাঙ্গোস হচ্ছে প্লুরাল আছে, এখানে ম্যাঙ্গোস প্লুরাল আছে। এখন আমরা যদি আগের নিয়ম অনুযায়ী যদি প্রিপোজিশনের পরে নাউন যদি করে দিলাম, দুই জায়গায় আমরা আর বসাই দিব। কিন্তু মাথায় রাখবেন, প্রিপোজিশন যদি আমরা আর বসাবো না ইজ বসাবো, সেটা নির্ভর করবে কিসের উপর, এই প্রিপোজিশনের আগের নাউনের উপর। এখানে যে প্রিপোজিশনের আগের নাউন আছে, তাহলে প্রিপোজিশনের আগের নাউন খেয়াল করেন তো, এখানে কি আপনার ফ্র্যাকশন বুঝাইছে বা ভগ্নাংশ বুঝাইছে, বা এখানে কি শতকরা আছে, বা এখানে মোস্ট, সাম, অল, বোথ, রেস্ট, মাইনরিটি, মেজরিটি এই ধরনের শব্দ আছে? নাই, এখানে আছে কি কোয়ালিটি। তাহলে যেহেতু আমার আগের রুলস অর্থাৎ 6 নম্বর রুলস এর শব্দগুলো নেই, তাহলে সেহেতু আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রিপোজিশনের আগের নাউন অনুযায়ী নির্ধারণ করবে আমাদের ভার্বটা কি হবে। বুঝতে পারছেন? অর্থাৎ নাউনের উপর নির্ভর করে ভার্ব নির্ধারণ করবে। 6 নম্বরে বলছিলাম পরের নাউন অনুযায়ী। এই কারণে হচ্ছে ওই শব্দগুলো যেহেতু এখানে নাই প্রিপোজিশনের আগে, সেহেতু আমাদেরকে অবশ্যই প্রিপোজিশনের আগের নাউন অনুযায়ী করতে হবে। তাহলে এখানে কোয়ালিটি সিঙ্গুলার, সেটা ভার্ব হবে সিঙ্গুলার। কোয়ালিটিস প্লুরাল, সেটা ভার্ব হবে প্লুরাল। বুঝতে পারছেন? তাহলে 6 নম্বরের সাথে 7 নম্বরের এই জায়গায় একটু প্যাচটা লাগবে। ঠিক আছে, অর্থাৎ 6 নম্বরে যদি শব্দগুলো যদি মনে থাকে, 7 নাম্বারটা কিন্তু কিছুই না। বুঝতে পারছেন? তাহলে আমাদের এখানে যদি আপনারা যদি দেখেন, যে আপনাদের এখানে যে রুলস গুলো দেওয়া আছে আর কি, হ্যাঁ, মানে উদাহরণ লেখা আছে, দেখেন দ্য কালার অফ আইস আছে না, দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। তাহলে দেখেন তো এখানে কালার কালার শব্দটাকে আমার 6 নম্বর রুলস 6 নম্বরের যে শব্দগুলো ছিল ওই শব্দগুলোর মধ্যে পড়ছে, পড়ে না, তাহলে সেটা আমরা কি করবো, আগের না অনুযায়ী তাহলে কালার অনুযায়ী আমরা করব। ঠিক আছে, যদি আগের যেমন এখানে যদি থাকতো মোস্ট, মানে এখানে যদি থাকতো অল অফ হিজ আইস,
তাহলে আমরা কি করতাম, অল যেহেতু আছে তাহলে আমরা হি সাইজ অনুযায়ী বসাইতাম। যেহেতু আমাদের অল নাই অর্থাৎ 6 নাম্বার রুলস শব্দগুলো না, আমরা কি করব এখানে প্রিপোজিশনে আগের নাউন অনুযায়ী করব। তাহলে এখানে দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু, দ্য ম্যাঙ্গোস প্লুরাল ফর্ম, দ্য ম্যাঙ্গোস অফ দ্য বাস্কেট ওয়্যার রোটেন। ঠিক আছে, মানে ম্যাঙ্গোস যে প্লুরাল ফর্ম সেটা আমাকে কি করতে হচ্ছে, আর করতে হচ্ছে। ক্লিয়ার? তারপরে দেখেন 8 নাম্বার, অনেকগুলো শব্দ লেখা আছে। কি কি শব্দ লেখা আছে? এভরি, ইচ, এভরি, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, সামবডি, সামওয়ান, সামথিং, ইদার, নিদার, মোর দ্যান ওয়ান ইত্যাদি। এদের পরে কি হয়, নাউন প্রনাউন সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। ঠিক আছে, বাদ দেন, আমি যেভাবে লিখতেছি ঠিক সেভাবে লিখেন। প্রথমে লিখবেন হচ্ছে এভরি, সাম, এনি, নো। ঠিক আছে, এনি, নো প্লাস এবার লিখবেন বডি, ওয়ান, থিং। ঠিক আছে, এখানে আরো লিখবেন, সেটা হচ্ছে ইচ, এভরি, ইদার, নিদার বা আইদার, নাইদার। ঠিক আছে, এই শব্দগুলা। তাহলে আমরা এখান থেকে আসলে কয়টা শব্দ পাচ্ছি? আমরা এখানে আসলে শব্দ পাচ্ছি কিন্তু টোটাল কয়টা আমরা শব্দগুলো পাচ্ছি আসলে এখানে টোটাল দেখেন, এখানে হচ্ছে 12টা, এখানে হচ্ছে 4টা, 16টা। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করেন এভরি, এখানে আলাদা আলাদা বসলে কি হবে সেটা আমরা পরে দেখবো। তাহলে হচ্ছে কি এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং। ঠিক আছে, তারপর হচ্ছে ইচ, এভরি, ইদার, নিদার, এগুলো আলাদা শব্দ। তাহলে এদের পরে কি হবে, এদের পরে যেটা বসবে অর্থাৎ এই সকল শব্দগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার। তাহলে কারণ এই শব্দগুলো কি হিসেবে কাজ করে, এই শব্দগুলো কাজ করে হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে এগুলো কি করে, কাজ করে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করবে এই শব্দগুলো, এদের পরের ভার্ব অল টাইম কি হবে, সিঙ্গুলার হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু করে তাহলে অবশ্যই ভার্বের সাথে কি হবে, এস বাই এস যোগ হবে। ঠিক আছে, তাহলে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, ইচ, এভরি, ইদার, নিদার, এই 16টা শব্দ যদি কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট আকারে বসে তাহলে পরবর্তী ভার্ব অল টাইম সিঙ্গুলার হবে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যোগ হবে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ক্লিয়ার? তাহলে এভাবে লেখার পরে আপনারা তাহলে এখন উদাহরণগুলো দেখেন তো আপনারা একটু বুঝেন কিনা। উদাহরণে লেখা আছে দেখেন, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। তাহলে দেখেন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, তাহলে ইচ শব্দের এক সাবজেক্ট আকারে আছে, তাহলে এখানে কি হবে, হ্যাজ ফিনিশড হবে। কারণ হ্যাভ হবে না, কারণ এখানে প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকা আলাদা আলাদা বুঝাইছে কিন্তু। তারপর হচ্ছে অর্থাৎ ইচ থাকার কারণে কিন্তু আমরা এখানে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার করবো। এখন আমরা যদি থাকতো বয় এন্ড গার্লস, যদি থাকতো বয়েস এন্ড গার্লস, তাহলে আমরা হ্যাভ করতাম। তাহলে সামথিং ওয়াজ আন্ডার দ্য হাউস, তাহলে সামথিং যেহেতু আছে তাহলে দেখেন তো এই যে সামথিং আছে, সামথিং আছে না, সামথিং যেহেতু আছে তাহলে ভার্ব আমরা সিঙ্গুলার করতেছি। ক্লিয়ার? তাহলে এই শব্দগুলো থাকলে সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো কাজ করে, বিদায় ভার্ব কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। বুঝতে পারছেন? তাহলে এখন আপনারা যদি দেখেন এখানে যদি বা কিছু শব্দ আছে যেগুলো আপনারা আলাদা আলাদা বুঝতে পারে, যেমন এইচ, এভরি আলাদা আলাদা বুঝতে পারে বলছি। তাহলে আমরা যদি পরের রুলসে যাই, পরের রুলসটা একটু করে দেখি, তাহলে দেখেন ইচ অফ, ওয়ান অফ, তারপর হচ্ছে কি ইচ অফ, ওয়ান অফ, ইদার অফ, নিদার অফ, এর পরে নাউন প্রনাউন প্লুরাল হলে নাউন প্রনাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এখানে কেন আমি একটু করে বলি, সেটা হচ্ছে দেখেন ইচ, তারপর কি আছে ওয়ান, তারপর আছে হচ্ছে আপনার কি ইদার, নিদার, ইদার, নিদার, এই নিদার দিয়ে ইদার নিদার দিয়ে গেলে আপনারা কিন্তু মানে মোটামুটি এক্সারসাইজ পাবেন কয়েকটা। তাহলে দেখেন তো তাদের পরে কি আছে, একটা প্রিপোজিশন আছে কিনা, অফ আছে না, প্রিপোজিশন অফ। তাহলে যেহেতু এখানে প্রিপোজিশন অফ আছে তাহলে দেখেন আমরা যে একটু আগে যে 7 নম্বরে করে আসছি প্রিপোজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে যদি ওই 6 নাম্বার রুলসে যদি শব্দগুলো না থাকে, তাহলে ফ্র্যাকশন, তারপর হচ্ছে আপনার পার্সেন্টেজ, তারপর হচ্ছে মোস্ট, সাম, অল, মেজরিটি, মাইনরিটি, এই শব্দগুলো যদি না থাকে তাহলে কি করতাম আমরা, প্রিপোজিশন তো এখানে একটা নাউন বসতো, তাহলে প্রিপোজিশনের আগের নাউন অনুযায়ী প্রিপোজিশনের মানে কি অর্থাৎ ওই 6 নাম্বার রুলসের শব্দগুলো থাকলে পরের নাউন অনুযায়ী করতাম, আর শব্দগুলো না থাকলে আমরা আগের নাউন অনুযায়ী করতাম। তাহলে সেম জিনিস এখানে যেহেতু ওই শব্দগুলো নেই তাহলে আগের নাউন অনুযায়ী হবে। আর আমরা তো একটু আগে করে আসলাম এইচ, ইদার, নিদার এগুলো থাকলেও ভার্ব সিঙ্গুলার হয়। এখন নাউন প্লুরাল হতে পারে, নাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব হবে কি, ভার্ব হবে সিঙ্গুলার। এই জিনিসগুলো কিন্তু আপনারা মাথায় মেরে, জিনিসগুলো কিন্তু আপনাদের কিন্তু
কিসে? কারেকশনে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই রুলস গুলো কিন্তু কারেকশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো? তাহলে ইচ, ওয়ান, ইদার, নিদার এগুলো যদি সাবজেক্ট করে বসে তারপর যদি অফ থাকে, নাউন প্লুরাল হবে, নাউনটা কিন্তু প্লুরাল হবে, মাথায় রাখেন। অর্থাৎ ইচ অফ, ওয়ান অফ, ইদার অফ, নিদার অফ, এদের পরে নাউনটা অল টাইম প্লুরাল হবে আর ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, আর আপনারা যদি উদাহরণটা দেখেন, উদাহরণ দেখেন নিদার অফ দ্য গার্লস, তাহলে নিদার অফ দ্য গার্লস এখানে দেখবেন নিদার অফ যেহেতু আছে পরের নাউনটা কিন্তু সিঙ্গুলার হবে না, অর্থাৎ গার্ল হবে না, এস ছাড়া কখনোই বসবে না। তাহলে কি করতে হবে? অবশ্যই এস অর্থাৎ প্লুরাল করতে হবে নাউনটাকে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। ক্লিয়ার? তারপরে আসেন পরের রুলসে যাই আমরা। পরের রুলস দেখেন 10 নম্বরে দেখেন, ইচ যদি কখনো কি বোঝায়? প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে, তখন ভার্ব প্লুরাল হয়। তাহলে এখন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কি, ইচ, এভরি, ইদার, নিদার এগুলো যদি সিঙ্গুলার, এগুলো সাধারণত এগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হয় বলছে। কিন্তু ইচ যদি কখনো মানে ইচ যদি কখনো প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে তাহলে ভার্ব প্লুরাল হবে। এখন এখানে দেখেন উদাহরণ যেটা আছে সেটা হচ্ছে কি, দ্য পিউপিলস ইচ, দ্য পিউপিলস ইচ, ঠিক আছে, হ্যাভ টু টেক, ঠিক আছে, দ্য পিপল ইজ হ্যাভ টু টেক দ্য কম্পিটিশন, টেক দ্য কম্পিটিশন, কম্পিটিশন, আচ্ছা কম্পিটিশন বানানো যা হবে হোক, আমরা আমাদের মূল জিনিসটাতে দেখি। তাহলে দেখেন এখানে, তাহলে আমরা যেটা বলছিলাম ইচ থাকলে আমরা সিঙ্গুলার করতে বলছিলাম, কিন্তু ইচটাকে বাক্যের শুরুতে আছে নাই, অর্থাৎ নাউনের আগে নাই, নাউনের পরে গিয়ে আছে। তাহলে প্লুরাল কখন বুঝবেন? অর্থাৎ ইচটা যে প্লুরাল বুঝাচ্ছে সেটা কখন বুঝবেন? যদি কোনো নাউনের পরে বসে, অর্থাৎ শুরুতে নাই, সাবজেক্টের শুরুতে নাই। আমরা একটু আগে দেখছিলাম সেটা হচ্ছে কি ইচ বয়, তাহলে এখন তো নাউনের আগে বসছে কিনা ইচটা, কিন্তু এখানে দেখেন নাউনের পরে বসছে। যখন ইচটা মাঝখানে বা কোনো নাউনের পরে বসবে তখন সেটা হবে প্লুরাল। ঠিক আছে, যদি আগে থাকতো ইচ পিউপিল যদি বলতাম ইচ পিউপিল, তাহলে আমরা এখানে বসাতাম হ্যাজ, কিন্তু আমরা এখানে আছে কি দ্য পিপলস ইচ আছে, তাহলে পরে গিয়ে যেহেতু আমার এই আগেরটাকে বোঝাচ্ছে সেটা আমরা এখানে হ্যাভ বসাবো, হ্যাজ না বসিয়ে। ক্লিয়ার? এই যে ছোট ছোট টার্ম গুলা কিন্তু একটু কিন্তু মাথায় রাখেন, মানে মাথায় রাখেন মানে যেগুলো বারবার কিন্তু প্র্যাকটিস করবেন। মাথা তো আসলে ছোট, মাথায় আসলে কয়টা রাখবেন? ঠিক আছে, গ্রামার তার ছোট বিষয় না, গ্রামার অনেক বড় বিষয়। সো কয়টা মাথায় রাখবেন সেটা কি করবেন, বারবার প্র্যাকটিস করবেন জিনিসগুলো, তাহলে আশা করি মাথায় মানে গেঁথে যাবে আসলে। সেটা হচ্ছে, এখন আমরা যদি 11 নম্বর যদি রুল দেখে দেখেন, নান এবং নো এর পরবর্তী নাউন প্রনাউন যে ভার্ব বসে, অর্থাৎ নান এবং নো এর পরে নাউন প্রনাউন যে নাউন প্রনাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্রনাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। বাদ দেন, আমাদের এত জটিল রুলস আমাদের মাথায় ঢুকবে না, আমরা জাস্ট এভাবে বলি নান এবং নো, নান এবং হচ্ছে নো। ঠিক আছে, নান এবং নো, এই নান এবং নো এদের পরে একটা নাউন থাকবে। ঠিক আছে, এই নাউনটা যদি হয় সিঙ্গুলার, নাউন যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর নাউন যদি হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। বুঝতে পারছেন? তাহলে নান এবং নো, নান এবং নো এর পর একটা নাউন থাকবে, নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব প্লুরাল। তাহলে এই যে নান এবং নো, এই নান এবং নো এর উপরে কিন্তু ভার্ব নির্ধারণ করতেছে না, করতেছে কিসের উপর? এই নান এবং নো এর পরে নাউনের উপর। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি দেখি, দেখেন তো এখানে উদাহরণগুলো যদি তাহলে দেখেন, নান অফ দ্য কাউন্টারফিট, নান অফ দ্য কাউন্টারফিট মানি হ্যাজ বিন ফাউন্ড, তাহলে এখানে কাউন্টারফিট সিঙ্গুলার সেজন্য হ্যাজ বসাইছি, কাউন্টারফিট সিঙ্গুলার না, মানে মানিটা হচ্ছে সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন সেজন্য আমরা এখানে হ্যাজ বসাইছি। পরে দেখেন নান অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে স্টুডেন্ট শব্দটা হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে যেহেতু স্টুডেন্ট শব্দটা প্লুরাল ফর্ম তাহলে সেহেতু আমরা এখানে কি বসাবো, হ্যাভ বসাবো, হ্যাজ না বসিয়ে। ক্লিয়ার? পরেরটা দেখেন, নো এক্সাম্পল ইজ রিলেভেন্ট টু দিস কেস, তাহলে হচ্ছে নো এক্সাম্পল আছে, তাহলে এক্সাম্পল হচ্ছে সিঙ্গুলার সেটা আমরা এখানে ইজ বসাবো। পরেরটা আছে নো এক্সাম্পলস আর, তাহলে এক্সাম্পলস যেহেতু প্লুরাল সেটা আমরা এখানে আর বসাইতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে নান এবং নো অর্থাৎ নান্নু, অর্থাৎ মনে রাখার জন্য পড়বেন যে বাংলাদেশের যে একজন কি ছিল, ক্রিকেটার ছিল নান্নু, মিনহাজুল আবেদিন নান্নু, এই নান্নু, নান্নুটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য পড়বেন। তাহলে নান্নু, নান্নু এর পরে নান্নু যে ভার্ব নির্ধারণ, নান্নু এর পরে নান্নু যে ভার্ব নির্ধারণ হয়, নান এবং নো এর পরে নাউন সিঙ্গুলার হয়ে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ক্লিয়ার? তাহলে আমাদের নান্নু গেল। আসেন মিনহাজুল আবেদিন নান্নু। তাহলে আমাদের এখন পরের যে রুলস সেটা একটু দেখে আসি। পরের রুলসটা হচ্ছে রুলস 12,
অর্থাৎ দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অর নর ইদার অর নিদার নর দ্বারা যদি যুক্ত হয় তবে ভার্বটি সিঙ্গুলার হয়। আমরা আমাদের প্র্যাকটিক্যাল বেসিসেই যাই, মানে হচ্ছে আমাদের হাতে হাতে কলমে যাই। দেখেন আমরা যদি এখানে লিখি ইদার, আর একটা যদি লিখি নিদার, মানে আইদার বা নাইদার, যে যেভাবে করেন, ঠিক আছে। ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, তার মানে কি হবে ইদার অর নিদার নর, অথবা অর অথবা নর। যদি এই শব্দগুলো সাধারণত দুইটা নাউনকে কি করবে, দুইটা নাউনকে যুক্ত করবে, তাহলে আমরা যদি লিখি এগুলা প্লাস একটা নাউন, অর্থাৎ নাউন 1, ঠিক আছে, তারপর হচ্ছে এদের পর প্লাস নাউন 2, অর্থাৎ দুটি নাউন যখন যুক্ত করবে তাহলে মাথা রাখবেন যদি ইদার অর নিদার নর অর নর দ্বারা যদি দুটি সিঙ্গুলার নাউন যদি যুক্ত হয় তাহলে আমাদের কোনো টেনশন নেই, যেহেতু দুটোই সিঙ্গুলার তাহলে ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ইদার অর নিদার নর যদি দুটি নাউনকে যদি যুক্ত করে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ দুটি সিঙ্গুলার নাউন হলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমরা একটু উদাহরণটা দেখে আসলে দেখেন, নিদার সৌরভ নর হিজ ব্রাদার, neither সৌরভ nor his brother, তাহলে দেখেন সৌরভও সিঙ্গুলার, হিজ ব্রাদারও সিঙ্গুলার, সেজন্য আমরা এখানে কি করব, ইজ প্রেজেন্ট লিখবো, কারণ দুটোই সিঙ্গুলার পেতে ভার্ব সিঙ্গুলার। তাহলে হচ্ছে either সৌরভ or his brother is present, বুঝতে পারছেন। তাহলে either or neither নন দ্বারা যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, ক্লিয়ার। তাহলে পরের রুলসটা খেয়াল করেন, পরের রুলসটাতে বলা হচ্ছে যে যদি সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট অর নর ইদার অর নিদার নর দ্বারা যদি যুক্ত হয় তখন প্লুরাল সাবজেক্টটি শেষে বসে এবং ভার্বটি প্লুরাল হয়। তাহলে এখানে জিনিসটা খেয়াল করেন, সেটা হচ্ছে তাহলে আমরা জাস্ট আমরা আগের উদাহরণে আমরা দেখি যে জিনিসটা বললাম কি দুটি নাউন যদি যুক্ত হয়, দুটি নাউনে যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার বলছি, ঠিক আছে। এখন পরের রুলসে গিয়ে বলছি, দেখেন কি বলছি, পরের রুলসে বলছি কিন্তু যদি একটা সিঙ্গুলার একটা প্লুরাল যদি হয়, একটা সিঙ্গুলার একটা প্লুরাল যদি হয় তাহলে কি করতে হয়, প্লুরাল সাবজেক্টটি শেষে বসে আর সেটি অনুযায়ী ভার্ব নির্ধারণ হয়। তাহলে এখানে খেয়াল করেন আমরা একটু আগে দেখছিলাম দুটোই যদি সিঙ্গুলার হয়, এখন যদি দেখি একটা সিঙ্গুলার একটা প্লুরাল যদি হয় তাহলে প্রথম নাউনটা যে হবে সিঙ্গুলার, কারণ বলছি কি দুটি একটা সিঙ্গুলার একটা প্লুরাল নাউন যদি যুক্ত হয় এই শব্দগুলো দ্বারা, তাহলে প্লুরালটি কোথায় বসে, শেষে বসে, তার মানে হচ্ছে প্লুরালটা বসবে এই জায়গায়, প্লুরাল নাউনটা। তাহলে সিঙ্গুলার নাউনটা কোথায় বসবে, এই জায়গায় বসবে সিঙ্গুলার নাউন। তাহলে যেহেতু প্লুরাল নাউনটা বসে তাহলে প্লুরাল নাউন অনুযায়ী কি হবে, ভার্ব নির্ধারণ হবে। তাহলে পরের নাউনটা যেহেতু প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে। এই রুলসটা কিন্তু আমরা কারেকশনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, either or neither nor or nor দ্বারা যদি একটা সিঙ্গুলার একটা প্লুরাল সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্লুরালটা অবশ্যই দ্বিতীয় সাবজেক্ট হিসেবে বসবে এবং সেটার অনুযায়ী ভার্ব নির্ধারণ হবে। মাথা রাখবেন কখনোই কিন্তু প্লুরালটা আগে সিঙ্গুলারটা পরে কখনোই যাবে না, অর্থাৎ এখানে প্লুরাল এখানে সিঙ্গুলার লিখতে পারবেন না নিয়ম অনুযায়ী, ঠিক আছে। তাহলে সবসময় মাথা রাখবেন সিঙ্গুলারটা আগে আসবে, প্লুরালটা পরে যাবে এবং সেটা অনুযায়ী ভার্ব নির্ধারণ হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি উদাহরণটা যদি দেখি, খেয়াল করেন এখানে হি অর হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে দেখেন হি অর হিজ ফ্রেন্ডস, তাহলে হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার কিন্তু হিজ ফ্রেন্ডস কিন্তু প্লুরাল নাম্বার, আপনি এভাবে বলতে পারবেন না হিজ ফ্রেন্ডস অর হি বলা যাবে না কিন্তু কখনোই। তাহলে যেহেতু প্লুরালটা বাক্য অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট হিসেবে বসবে সেহেতু আমাকে ভার্বটা করতে হবে প্লুরাল, তাহলে যেহেতু এটা প্লুরাল নাউন সেটা ভার্বটা হবে হ্যাভ ডান হবে, ঠিক আছে। হ্যাজ ডান না হয়ে হবে কি হ্যাভ ডান, বুঝতে পারছেন। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে আমরা এখন যদি দেখি তাহলে আমাদের মোটামুটি 13 নম্বর রুলসটা গেল। তাহলে আমরা এখন আরেকটা রুলস, আরো কিছু রুলস আছে সেগুলো দেখি। যেমন ধরেন 14তে যেটা আছে as well as with, along with, together with, accompanied by, accompanied with, in addition to, তারপরে যে followed by, and plus not অথবা no, তারপর হচ্ছে accustomed with, তারপর হচ্ছে excluding including, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, কি বলছি, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তাদের কি হয়, অর্থাৎ দুটি নাউনকে নাউন প্রনাউন যুক্ত করে এবং প্রথম নাউন অনুযায়ী ভার্ব নির্ধারণ হয়। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে শব্দগুলো বললাম as well as, with, along with, together with, accompanied by, accompanied with, তারপর হচ্ছে in addition to, followed by, তারপর হচ্ছে accustomed with, excluding including, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে দুটি নাউনকে যদি যুক্ত করে প্রথম নাউন অনুযায়ী ভার্ব নির্ধারণ হবে, ঠিক আছে। তাহলে এই শব্দগুলো কোনো সেন্টেন্সে দেখলে আপনারা কি করবেন, প্রথম নাউন অনুযায়ী ভার্ব নির্ধারণ করবেন। যেমন এখানে লেখা আছে মিস্টার রবিন্স accompanied by his wife and children, he is oblique are
অ্যারাইভিং টুনাইট। আমরা জাস্ট একটা উদাহরণ দেখি। তাহলে আমরা যদি দেখি, যেমন ধর আমরা যদি লিখি মিস্টার স্মিথ as well as, বা আপনি যে কোনো শব্দ লিখতে পারেন, as well as, accompanied by, accompanied with, বা along with, বা with, ঠিক আছে, his wife, comma, a daughter, comma, 2 sons, comma, one a driver, comma, 2 cats, comma, 3 dogs, ঠিক আছে, and a servant, ঠিক আছে। এখন হবে visit oblique visits, ঠিক আছে, visit oblique visits his oblique their village। এখানে কিন্তু অনেকগুলো অপশন, তাহলে খেয়াল করেন এখানে আমরা অপশনগুলো একটা আন্ডারলাইন করি। সেটা হচ্ছে আমাদের প্রথম অপশন হচ্ছে এই জায়গায় visits his their village, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখেন আমাদের এখানে মেন যেটা বললাম as well as যদি কোনো সেন্টেন্সে যদি কি বসে as well as বা along with, accompanied, এই শব্দগুলো কোনো সেন্টেন্সে থাকলে তারা সাধারণত কি করে দুইটি নাউনকে যুক্ত করে। তাহলে এটা হচ্ছে নাউন 1, এইগুলো সব হচ্ছে নাউন 2, এই পুরো জিনিসটা হচ্ছে নাউন 2, ঠিক আছে। এখন দেখেন এটা সিঙ্গুলার, এগুলো সব প্লুরাল, এগুলো সব অর্থাৎ ওয়াইফ, ডটার, সান, ড্রাইভার যা যা আছে সবকিছু মিলে তো 14 গোষ্ঠী বা পুরো গ্রামের মানুষও যদি নিয়ে যাই, মাথায় রাখবেন as well as এর আগে যে সাবজেক্ট বসছে এটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব অল টাইম সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? আর এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর কাজ করতেছি, সেটা আমরা কি করব? আমরা এখানে লিখব ভিজিটস, কারণ মিস্টার স্মিথ হচ্ছে একজন ব্যক্তি। আর একটা জিনিস বলে রাখি, নামের সাথে কখনো as by যোগ থাকলে সেটা প্লুরাল হয় না, নামের সাথে as by যুক্ত থাকলে সেটাও সিঙ্গুলার। তাহলে স্মিথ হচ্ছে একজন, সেখানে ভিজিটস হবে, যেহেতু এখানে সিঙ্গুলার তো এখানে হবে হিজ, দেয়ার হবে না, বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, as well as, along with, accompanied by, accompanied to, তারপর হচ্ছে accustomed with, তারপর হচ্ছে in addition, excluding, including, এই শব্দগুলো থাকলে প্রথম নাউন এই যে ভার্ব নির্ধারণ হয়। প্রথম নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার। এখন এখানে যদি না থাকতে মিস্টার স্মিথ, না থাকে যদি মিস্টার স্মিথ and his wife as well as a daughter, 2 sons, a driver, যা যা সব থাকতো তখন আমরা ভিজিট করতাম, এখানে দেয়ার করতাম, কারণ এখানে প্রথম নামটা কি হইতো তখন প্লুরাল হিসেবে বুঝাইতো, বুঝতে পারছেন? তাহলে আমাদের এই রুলসটাও আমাদের মোটামুটি শেষ। তাহলে এবার আমরা আসি পরেরটাতে। পরের রুলস যেটা সেটা একটু দেখেন আপনারা। পরের রুলস হচ্ছে 15 নম্বর যে রুলস, দেখেন বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, পার্টিসিপল এবং ফ্রেজ ব্যবহৃত হলে তারপরে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে বাক্যের শুরুতে যদি সাবজেক্ট হিসেবে যদি ইনফিনিটিভ হয়, জিরান্ড হয়, ভার্বাল নাউন হয়, পার্টিসিপল হয় এবং ফ্রেজ যদি ব্যবহৃত হয়, ভার্ব অল টাইম সিঙ্গুলার হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা বাক্যের শুরুতে যদি কি থাকে এই শব্দগুলো দিয়ে থাকে, যেমন এখানে লেখা আছে বাইং, আচ্ছা আমরা সহজটা দিয়ে আগে বুঝাই, যেমন টু টেল লাইস is a great sin, তাহলে টু টেল হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, সেটা আমরা এখানে কি বসাবো? ইজ বসাবো। পরেরটা থেকে খেয়াল করেন লেখা আছে বাইং ক্লোথস is oblique are often a very time consuming practice because those clothes that a person likes are rarely the ones that fit him or her। আমাদের পুরো সেন্টেন্স দেখেন আমাদের ঘরে হচ্ছে সাবজেক্ট হিসেবে কি আছে, কারণ ভার্ব যেহেতু নির্ধারণ করতে হবে, সাবজেক্ট হচ্ছে বাইং ক্লথস আছে, তাহলে বাইং ক্লথস যেহেতু আছে তাহলে বাইং অর্থাৎ জিরান বা পার্টিসিপল যাই হোক, তাহলে বাইং ক্লথস আছে, বাইং ক্লথ যেহেতু আছে তাহলে সেটা আমরা কি করতে হবে, অর্থাৎ আইএনজি যেহেতু আছে সাবজেক্ট হিসেবে, তাহলে আমরা কি করব? এখানে ইজ করব, বুঝতে পারছেন? এখানে জটিল কিছু নাই। 16 নাম্বার দেখেন, 16 নাম্বারটা হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পর ভার্বের জিরান অথবা ভার্ব প্লাস আইএনজি হলে, তার মানে মাথায় রাখবেন প্রিপোজিশনের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, অর্থাৎ প্রিপোজিশনের পরে কি হবে? প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব থাকলে সেটা ভার্ব প্লাস আইএনজি হবে।
আপনারা যদি একটু যদি দেখেন সেটা দেখেন, আমরা নাউনের ক্ষেত্রে দেখছিলাম যে নাউনের অবস্থান, একটা অবস্থান ছিল প্রিপজিশনের পর, প্রিপজিশনের পর প্রিপজিশনের পরে নাউন বসে, তাহলে প্রিপজিশনের পরে যদি ভার্ব চলে আসে তাহলে মাথায় রাখবেন সেই ভার্বটা অবশ্যই কি হবে, ভার্ব প্লাস আইএনজি করতে হবে। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি করতে হবে। যেমন ধর আমরা যদি লিখি অন স্টাডি, লিখে যাবে না, তখন লিখতে হবে কি স্টাডিং, অন স্টাডিং। তারপর ধরেন এখানে লেখা আছে ধরেন উইদাউট, উইদাউট ক্যালকুলেট লেখা যাবে না, লিখতে হবে কি ক্যালকুলেটিং। বুঝতে পারছেন? তাহলে এই ধরনের অর্থাৎ প্রিপজিশনের পরে আইএনজি করতে হবে। তাহলে আমরা যদি উদাহরণগুলো যদি দেখি তাহলে উদাহরণগুলো খেয়াল করেন, লেখা আছে উইদাউট স্টাডিং হার্ড ইউ কান্ট পাস, তাহলে ঠিক উইদাউট স্টাডিং হার্ড, তাহলে উইদাউট আছে এটা আমরা ভার্ব প্লাস আইএনজি করতেছি। আই নেভার থিংক অফ গোয়িং দেয়ার, আই নেভার থিংক অফ গোয়িং দেয়ার, তাহলে থিংক অফ আছে প্রিপজিশন, তারপর আইএনজি করতেছি। ক্লিয়ার এতটুকু? বুঝতে পারছেন? তাহলে আমাদের কিন্তু এখন মোটামুটি কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিন্তু মোটামুটি অনেকগুলো রুলস, আমরা 15টা রুলস করে ফেলছি। ঠিক আছে, এখন কিছু রুলস আছে যেগুলো আপনারা একটু খাতায় লিখতে হবে। বুঝতে পারছেন? এখন খাতা লিখবেন, অর্থাৎ 16 নাম্বার থেকে লিখবেন আপনারা খাতায়। এখন থেকে আর স্লাইড শো নাই, কারণ এরপর থেকে আর করি নাই। অর্থাৎ 16 নাম্বার, অর্থাৎ রুল 16, রুল 16 লিখবেন। লিখেন একক দূরত্ব। ঠিক আছে, লিখেন, এখান থেকে আমাকেও লিখতে হবে আসলে। একক দূরত্ব, ওজন, বয়স, অর্থ। কি বলছি? একক দূরত্ব, ওজন, বয়স, অর্থ, আর এটা হচ্ছে পরিমাণ। পরিমাণ, ঠিক আছে, অর্থাৎ ওজন, দূরত্ব, ওজন, বয়স, অর্থ, পরিমাণ। ঠিক আছে, ইত্যাদি, মানে ইত্যাদি কি হলে, তাহলে ইত্যাদির এককগুলো মানে হচ্ছে এদের এককগুলো, এদের লিখেন, ইত্যাদি লেখা দেখেন, এদের এককগুলো প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এদের এককগুলো কি হলো, এদের এককগুলো প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার হয়। কারণ একক দূরত্ব, যেমন দূরত্বের এককগুলো হচ্ছে কি মাইলস। ঠিক আছে, অর্থাৎ মাইলস বলবো এখানে, কারণ এককগুলো কি বলছে প্লুরাল হলে, তাহলে একক যেহেতু প্লুরাল করতে হবে, এই জিনিসটা আমরা আগেও করছিলাম নাউনের ক্ষেত্রে। তারপর যেমন ধরেন আপনার ওজনের ক্ষেত্রে আমরা কি করি, কিলোগ্রামস বলি বা গ্রামস বলি, কিলোগ্রামস বা গ্রামস লিখবো। ঠিক আছে, কিলোগ্রামস বা গ্রামস লিখবো। তারপর হচ্ছে বয়সের ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে 20 ইয়ার্স বলি এভাবে। তারপর হচ্ছে অর্থের ক্ষেত্রে আমরা জানি, অর্থের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কি, ওই যে গতদিন দেখছিলাম ইউরোস, ডলার্স। ঠিক আছে, বলছিলাম টাকা হবে না, টাকা হবে। তার পরিমাণের ক্ষেত্রে আমরা জানি, পরিমাণের ক্ষেত্রে হচ্ছে আপনার কি, তাও ওই যে বলি লিটার্স, এভাবে বলি। ঠিক আছে, এদের এককগুলো প্লুরাল হলেও ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি এখন যদি দেখি, আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে খেয়াল করেন তো, 20 miles is oblique are a great distance বা long distance লিখি, is a long distance। তাহলে 20 miles, তাহলে 20 miles, এখানে দেখেন এই মাইল শব্দটা প্লুরাল হলেও ভার্ব হবে সিঙ্গুলার। বলছে তাহলে হবে কি is a long distance। ক্লিয়ার? তাহলে 20 miles is a long distance। 20 years was Jerry's age, তাহলে এখানে was হবে, তাহলে 20 যাই থাকুক, 20 kilograms, 20 miles, 20 years, 20 liters, যা থাকবে তো ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 16 নম্বর রুলস গুলো আমাদের। এখন আসেন পরের রুলসটা। এখন পরের রুলস গুলো কিন্তু আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পরের রুলস গুলো অবশ্যই কিছু শব্দ মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, যেমন ধরেন কিছু কিছু নাউনের শিটে আপনারা দেখবেন, নাউনের শিটে কিছু কিছু শব্দ দেখবেন যে আপনারা, মানে কিছু শব্দ আছে নাউন সিঙ্গুলার বোঝে, কিছু শব্দ আছে নাউন মানে কি অল টাইম প্লুরাল বোঝে, এরকম কিছু, এরকম কি দেখবেন, এরকম কিছু শব্দ আপনারা দেখবেন। ওই যে শিটের যে শব্দগুলো আছে ওই শব্দগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তারপর আমি এই জিনিসগুলো অ্যাভয়েড করতেছি। আর একটা ছিল হচ্ছে দেয়ারের ব্যবহার। এখানে কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে দেয়ারের ব্যবহারটা। তো দেয়ারের আমরা যে ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে পড়ছিলাম, জাস্ট আমরা একটা আপনাদেরকে রিকল করে দিই। সেটা হচ্ছে আমরা পড়ছিলাম এরকম,
17 নাম্বার দিয়ে লিখেন যে দেয়ারের ব্যবহারের ক্ষেত্রে, তাহলে দেয়ারের পরবর্তী ভার্বটা কি হবে তা নির্ভর করবে, অর্থাৎ দেয়ারের পরবর্তী ভার্বটা কি হবে, অর্থাৎ এখানে যে ভার্বটা কি হবে সেটা কি সিঙ্গুলার হবে নাকি সেটা প্লুরাল হবে, সেটা নির্ধারণ হবে দেয়ারের পরবর্তী নাউন প্রনাউনের উপর। ঠিক আছে, এখন নাউন যদি সিঙ্গুলার হয়, আচ্ছা আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখি আপনাদের জন্য, তাহলে জিনিসটা বুঝতে আপনাদের একবারে খাতায় লিখতে পারবেন। তাহলে এখানে হচ্ছে ভার্ব, ভার্ব লিখে দুটো, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, তাহলে এরপরে লিখবেন হচ্ছে নাউন। এখন নাউনের ক্ষেত্রে দুইটা, সিঙ্গুলার দেন হচ্ছে প্লুরাল। তাহলে এখানে যদি আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে যদি আমরা যদি খেয়াল করেন তাহলে দেখেন এখানে দেয়ারের পরবর্তী, তাহলে কি বললাম দেয়ারের পরবর্তী ভার্বটা কি হবে, তার মানে এই ভার্বটা কি হবে তা নির্ভর করে দেয়ারের পরবর্তী নাউন প্রনাউনের উপর। নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। দেখুন আমরা করছিলাম কিনা এই ধরনের যে দেয়ার ইজ এ হসপিটাল, দেয়ার ইজ এ হসপিটাল অ্যাট, ধরেন আমি যদি লিখি ফার্ম গেট, বা আমি যদি লিখি ধানমন্ডি লিখলাম, যদি ধানমন্ডি অনেকগুলা হসপিটাল আছে তাও আমরা বোঝার সুবিধাতে লিখলাম। এখানে দেখেন তো এই হসপিটাল সিঙ্গুলার কিনা, তাহলে আমরা এখানে কি লিখতে হবে ইজ লিখতে হবে। আবার যদি লিখি দেয়ার আর 3 হসপিটালস, তাহলে আমরা লিখলাম, তাহলে এখানে কি আছে 3 হসপিটালস আছে, 3 হসপিটালস যেহেতু প্লুরাল সেটা আমরা এখানে আর বসাতে হবে। তখন আমরা বলছিলাম যে যারা ইন্ট্রোডাক্টরি দেয়ার যখন মানে কত নাম্বার ক্লাসে, দ্বিতীয় নাম্বার ক্লাসে যখন পড়ছিলাম তখন আমরা বলছিলাম এই দেয়ারটাকে বলা হয় সিউডো সাবজেক্ট, অর্থাৎ সিউডো সাবজেক্ট বলছিলাম দেয়ারটাকে। কারণ এটা দেয়ার কখনো বাক্যে কি, অর্থাৎ দেয়ার বাক্যে ভার্ব নির্ণয়ে কি করে না, কাজ করে না, অর্থাৎ ভার্ব নির্ণয়ে কোনো সহায়তা করে না, কিন্তু তাদের পরবর্তী নাউনটাই ভার্ব নির্ধারণ করতে সহায়তা করে। সেজন্য এই দেয়ারটাই সাবজেক্ট পজিশনে বসলো, এটাকে বলা হয় সিউডো সাবজেক্ট। বুঝতে পারছেন? তো আমরা 17 নম্বর আমাদের কি 17 নম্বর রুলসটা গেল। আমরা আবার আর একটা রুলস পড়বো, সেটা হচ্ছে আচ্ছা রুলস এর অভাব নয়, রুলস এর মানে প্রচুর রুলস এর কোনো অভাব নাই। আচ্ছা দেখেন তো আমরা গতদিন এই জিনিসটা পড়ছিলাম কিনা একটু, যে গতদিন আমরা এই জিনিসটা পড়ছিলাম কিনা যে যদি অ্যাডজেক্টিভ থাকে তার পূর্বে যদি আমরা যদি দি বসাই, তাহলে বলছিলাম যে একই শ্রেণী বা একই শ্রেণীকে বোঝায় বা একই জাতিকে বোঝায়। কারণ আমরা কি করছিলাম পরবর্তী ভার্বটা কি করছিলাম, পরবর্তী ভার্বটা সিঙ্গুলার করছিলাম না প্লুরাল করছিলাম, মনে আছে? আমরা কিন্তু প্লুরাল করছিলাম। তাহলে যখন অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল দি বসিয়ে দিই তখন সমগ্র জাতি বা সমগ্র শ্রেণীকে বোঝাই, আর সমগ্র জাতি বা শ্রেণীকে বোঝাবে আমরা ভার্ব করব প্লুরাল ফর্ম। তো আমরা এভাবে লিখছিলাম দা, আমি পুরো জিনিসটা লিখি, রিচেস আর নট অলওয়েজ হ্যাপি। আমরা একটা উদাহরণ দিছিলাম মনে আছে? তাহলে যেহেতু রিচেস প্লুরাল রেখে আমাদের কোনো ঝামেলা ছিল না, কিন্তু এই রিচেসটাকে আমরা যখন আর্টিকেল দিয়ে যদি বসাতে চাই তাহলে আমরা করছিলাম এরকম ড্যাশ রিচ, তখন আমরা এখানে আর লিখছিলাম, তখন আমরা এখানে দা রিচ লিখছিলাম। এখন দা রিচ মানে হচ্ছে প্লুরালকে নির্দেশ করতেছে, মানে রিচেসটাকে নির্দেশ করতে বলছিলাম। তাহলে দা রিচ বললে সেখানে কিন্তু আমরা রিচেস লিখতে পারবো না, তাও কিন্তু বলছিলাম। তো দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। বুঝতে পারছেন? তাহলে আমরা তাহলে আমাদের পরবর্তী 18 নম্বর রুলস হচ্ছে, 18 নম্বর রুলস হচ্ছে, তো রুলস নং 18 হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে যদি অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমাদের যদি কি থাকে, অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের যদি দি চলে আসে, মানে অ্যাডজেক্টিভের উপর আমরা যদি আর্টিকেল দি বসাই তাহলে সাধারণত সেটা কি হয়, সাধারণত সেটা প্লুরালকে নির্দেশ করে বলে ভার্ব প্লুরাল করতে হয়। বুঝতে পারছেন? আমরা একটা যদি উদাহরণ লিখি, the poor is oblique are to, তাহলে is oblique are born to suffer। তাহলে আমরা যদি লিখি তাহলে দেখেন দা পুয়ার, তাহলে দা পুয়ার, তাহলে পুয়ার যেহেতু অ্যাডজেক্টিভ তার আগে যেহেতু দা আছে তাহলে পুরো সমগ্র অর্থাৎ পুরো গরিব জাতিকে বোঝাচ্ছে বা গরিব শ্রেণীকে বোঝাচ্ছে। তাহলে যেহেতু এটা প্লুরাল বোঝাচ্ছে তাহলে আমরা কি করবো আর বলবো, তাহলে আর বর্ন টু সাফার। বুঝতে পারছেন? আচ্ছা 19 নাম্বার,
19 নাম্বার লিখেন, বেশি করবো না, 20টার মতো করা, মানে আর দুটা আছে। 19 নাম্বার লিখবেন। দেখেন আমি প্রথমত লিখি, তারপর আপনারা লিখেন, ঠিক আছে? এখানে একটা নাম আছে প্লাস, এখন এখানে ভার্ব আসবে, খেয়াল করেন। আমি যদি মানে লাইনে যদি বলি তাহলে বলবো এভাবে যে রিলেটিভ প্রনাউনের পরবর্তী ভার্বটা কি হবে তা নির্ভর করবে রিলেটিভ প্রনাউনের আগের নাউন অনুযায়ী। তাহলে কি বলছি, রিলেটিভ প্রনাউনের পরবর্তী ভার্বটা কি হবে তা নির্ভর করবে রিলেটিভ প্রনাউনের আগের নাউন অনুযায়ী। তাহলে আমরা যদি রিলেটিভ প্রনাউনটা যদি একটু যদি লিখে ফেলি, তাহলে আমরা যদি রিলেটিভ প্রনাউন যদি একটু যদি পাশে লিখি, অর্থাৎ আরপি দিয়ে লিখতেছি। রিলেটিভ প্রনাউন যেমন আমরা জানি হু, তারপর জানি হচ্ছে হুইচ, তারপর হচ্ছে দ্যাট, অর্থাৎ যে কোনো মানে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে আমরা কি করতে রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার করি। বেশিরভাগ আমরা জিনিসগুলো বসাই, হু বসে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, আর হুইচ আর দ্যাট বসে হচ্ছে বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে হু যদি ব্যক্তির ক্ষেত্রে বসে, আর রিলেটিভ প্রনাউনের এর মাত্রাবেন রিলেটিভ প্রনাউনের পরবর্তী ভার্বটা কি হবে তা নির্ভর করবে এই রিলেটিভ প্রনাউনের পূর্ববর্তী নাউনের উপর। বুঝতে পারছেন? তাহলে রিলেটিভ প্রনাউনের পূর্বের নাউন অনুযায়ী পরেরটা হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা যদি উদাহরণ লিখি, তাহলে দেখেন উদাহরণ যদি লিখি, তাহলে ইট ইজ আই, এখানে আসবে কি হু, তাহলে হু যেহেতু রিলেটিভ প্রনাউন, এখানে কি এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে? ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে মুছে দিই, তাহলে এখানে যদি লিখি আর রেসপন্সিবল, তাহলে এখানে খেয়াল করেন আমরা যখন যদি লিখি, তাহলে এই রিলেটিভ প্রনাউনের পরের ভার্বটা কি হবে তা নির্ভর করবে রিলেটিভ প্রনাউনের আগের নাউন প্রনাউন যে বলছি। তাহলে আমাদের এখানে আই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর আই এর সাথে আমরা কি বসে, আই এর সাথে সাধারণত আমরা এম বসাই, তাহলে আমাদের আনসার হবে এম। তাহলে ইট ইজ আই হু এম রেসপন্সিবল। বুঝতে পারছেন? তাহলে এখানে যদি আমরা যদি এখানে থাকতাম, আমরা যদি এখানে আই না থেকে আমরা যদি এখানে যদি ইউ থাকতো, তাহলে কি করতাম, ইট ইজ ইউ, তাহলে এখানে কি হইতো, হু আর হইতো তখন, আর যদি হি থাকতো ইজ করতাম। বুঝতে পারছেন তো? তাহলে এই রুলসটা হচ্ছে 19 নম্বর রুলসটা হচ্ছে এটা, যে রিলেটিভ প্রনাউনের পরবর্তী নাউন পরবর্তী ভার্ব কি হবে তা নির্ভর করবে রিলেটিভ প্রনাউনের আগের নাউন প্রনাউন এর উপর। ক্লিয়ার? তারপর আমরা বাকিগুলো জানি, যেমন ধরেন আনকাউন্টেবল নাউনের আগে কি হয়, সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল নাউনের পরে নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয়, সেটা আমরা জানি। এখন আমরা একটা যেটা মানে যে জিনিস আমাদের বেশিরভাগ ভুল করি আসলে, সেটা হচ্ছে মেনির ব্যবহারটা। ঠিক আছে? তাহলে খেয়াল করেন এখানে আমরা 20 নম্বর যেটা সর্বশেষ যেটা করাবো সেটা হচ্ছে মেনি প্লাস নাউন। ঠিক আছে? প্লাস অর্থাৎ নাউন প্লাস এখানে ধরেন ভার্ব আছে, তারপর আরেকটা লিখলাম হচ্ছে মেনি প্লাস এ প্লাস নাউন প্লাস ভার্ব। আমরা দুটো জিনিস দেখি, যদি মেনির পরে সাধারণত নাউন থাকলে নাউনটা সাধারণত কি হয়, প্লুরাল হয়। অর্থাৎ মেনির পরে যদি সরাসরি নাউনটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বও প্লুরাল হবে। অর্থাৎ মেনির পরে যদি নাউন যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে। কিন্তু মেনির পরে যদি একটা যদি এ চলে আসে, অর্থাৎ মেনি এ যদি চলে আসে, মেনির পরে যদি এ চলে আসে, তাহলে নাউনটা হবে সিঙ্গুলার, আর নাউন যেহেতু সিঙ্গুলার, ভার্বও হবে সিঙ্গুলার। বুঝতে পারছেন? তাহলে মেনি পরে হচ্ছে, মেনির পরে নাউন হবে প্লুরাল, ভার্বও হবে প্লুরাল, কিন্তু মেনি এর পরে হবে নাউন সিঙ্গুলার, মেনি এর পরে নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে আমরা একটা উদাহরণ দেখি। প্রথমত আমরা এটা দিয়ে উদাহরণ দিই। দেখেন মেনি, ঠিক আছে, মেনি পুয়ার ম্যান, এমএন হলে প্লুরাল হয়, তাহলে মেনি পুয়ার ম্যান, এখন এখানে লিভ হবে নাকি লিভস হবে? ঠিক আছে, মানে লিভ হবে না লিভস হবে? ঠিক আছে, মেনি পুয়ার ম্যান লিভস ইন দ্য টাউন। তাহলে আমরা যেহেতু দেখতেছি মেনির পরে কি আছে, প্লুরাল নাউন আছে, তাহলে সেটা আমাদের কি হবে, আমাদের হবে এখানে লিভ, কারণ লিভস হবে না, কারণ এটা তখন প্লুরাল বোঝাচ্ছে। ঠিক আছে? আবার আমরা যদি ভাবে লিখি মেনি এ পুয়ার ম্যান, মেনি এ পুয়ার ম্যান, ঠিক আছে, তখন হবে কি
লিভ অবলিক লিভস। তাহলে আমাদের এখানে যেহেতু পোর ম্যান অর্থাৎ মেইন এর পরে সিঙ্গুলার চলে আসছে, তো আমাদের কি হবে এখানে আমাদের লিভস করতে হবে। যদি এভাবে থাকে মেনি স্টুডেন্টস, তাহলে এখানে ভার্ব হবে প্লুরাল। যদি থাকে মেনি স্টুডেন্ট তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে আমাদের এটাই ছিল 20 নাম্বার রুলস। আর 20 নাম্বার রুলস কিন্তু মানে আমাদের 20 নাম্বার রুলসের মধ্যে দেখেন আমাদের কিন্তু মোটামুটি অর্থাৎ সাবজেক্ট এগ্রিমেন্ট শেষ।